নমস্কার বন্ধুরা, আদাব। আমি সৈকত ভট্টাচার্য এলাম লাইভে। আমার সঙ্গে আছে, আপনারা অনেকেই চেনেন, প্রসেনজিৎ দে। নমস্কার। আজকে অনেকদিন পরে আমরা আবার শুরু করলাম আমাদের যে লাইভ। তো আমি এবং প্রসেনজিৎ মোটামুটি অনেকদিন ধরে অনেক অ্যানালাইসিস করেছি। তো যাই হোক, এখন ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে এবং ভোটের রেজাল্টের আগে আমার প্রেডিকশন ছিল যে বিজেপি তার ইয়েকে ব্যবহার করে, তার নির্বাচন কমিশন এবং অফিসকে ব্যবহার করে জিতবে, মানে জেতার যথেষ্ট সম্ভাবনা তার আছে, যদিও ভোট ব্যাংকের নিরিখে তৃণমূল এগিয়ে। এবং যাই হোক, আমরা শেষ পর্যন্ত দেখেছি যে আজকে বিজেপি জয়ী হয়েছে এবং আজকে শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথও নিয়ে নিয়েছে। এবারে আজকে প্রথম যে জায়গাটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হলো মমতা ব্যানার্জি কি কি ভুল করেছিল, যে ভুলগুলোর জন্য আজকে খেসারত দিতে হলো। তিনি 15 বছরের বেশি মুখ্যমন্ত্রী থাকতে পারলেন না এবং উনি যে জ্যোতি বসু হওয়ার চেষ্টা করতেন, 24 বছর হওয়ার ওনার যে একটা প্রবল ইচ্ছা ছিল, সেটাও আর সার্থক হলো না। এটা একটু এক্সপ্লেন করো। আসলে ভুলের তো কোনো শেষ নেই। আমরা আসলে এখন যদি বলতে যাই, তৃণমূলপন্থী লোকেরা বলবে আপনি সমালোচনা করছেন, হেরে গেছেন। দেখুন, এটা বরাবরই তো সত্য যে হারলে আমরা দেখি, জিতলে কিন্তু আমরা দেখি। এটা বাস্তব। এটা আমিও সে জায়গায় নিউট্রাল আসলে হই কিনা সেটা সম্ভব না, নিউট্রাল সম্ভব নয়। ঠিক। তো ওনার যে প্রথম ভুলটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মুসলমানদের আকবারি দিয়ে রাজনীতি করা, এবং সেটাকে সবার সামনে লাইমলাইটে নিয়ে আসে। কারণ ওনাকে তো বিবেচনা করা উচিত ছিল যেখানে 30% মুসলিম ভোট যেমন আছে, আর সেখানে 70% অমুসলিম ভোট, মানে হিন্দু ভোটও রয়েছে বেশিরভাগই। কারণ পশ্চিমবাংলায় আমরা জানি শিখ ভোট বা জৈন খ্রিস্টান এরা তেমন একটা খুব বেশি নয়। তিনি সেই জায়গাটাই দাঁড়িয়ে যে দুধের গায়, যে গরু দুধ দেয় তাদের লাভ খাওয়া ভালো, অসম্মানজনক কথাবার্তা বলেছেন, যেগুলো একদম শুনতে ভালো লাগে। তার উপর লাস্ট পর্যন্ত যে কথাটা বলেছেন, আমরা আছি বলে না একটা কমিউনিটিকে ছেড়ে দিলে 12টা থেকে 13টা বাজিয়ে দেবে, এই কথাগুলো কিন্তু এই যে বাদ বাকি 70% অন্যদিকে লোক দাঁড়িয়ে রয়েছে তাদেরকে আরো বেশি পোলারাইজ করে দিয়েছে। হ্যাঁ, হ্যালো, এই তো আমার ঘরে আছি। কারণ ওনার মানে উচিত ছিল, যখন উনি জানেন যে 2019 সালের বিজেপির এরকম একটা প্রভাব হয়ে গেছে, তো এই প্রভাবটা হওয়ার পরেও তিনি এটা কি করে ফেস করবেন, সে স্ট্র্যাটেজি আসলে তিনি ঠিক করে নিতে পারেন। আচ্ছা, কারণ তারপরও তিনি করেছেন কি, তিনি মাদ্রাসা বাজেটে দেখা গেল পয়সা বেশি দিচ্ছেন, অন্যান্য যে বিজ্ঞান খরচায় কম দিচ্ছেন। তো তার উচিত ছিল অন্তত সমান সমান টাকা দিচ্ছে দেখানো। এবার তিনি যে মুসলিম সাপেক্ষে, আদৌ কিন্তু তা নয়, সেটা প্রমাণ করাটা আরো যারা হিন্দুত্ববাদী পোলার তাদের পক্ষে ইজি হয়ে গেল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন তিনি বারবার শুধু প্রতিটা জায়গায় যাচ্ছেন, মানে মুসলমানদের ইফতার পার্টিতে যাচ্ছেন, একটা প্রতিনিধি যেতেই পারে, তার অধিকার রয়েছে, কিন্তু গিয়ে একদম ইসলামিক কালচার এবং তোমাদের বড় মসিহা টাইপের একদম হিজাব পরার মতো করে, এগুলো ভণ্ডামির রাজনীতি ছাড়া কিছু নয়। সেকুলারিজম মানে যে আমি হিন্দু মুসলমানের কাছে গিয়ে আমাকে ওই করতে হবে বা একজন মুসলমানের কাছে এসে পুজো করতে হবে, সেটা কিন্তু নয়। সেকুলারিজমের মানে হচ্ছে আমি নিজ ধর্ম পালন করব বা করব না, সেটা পরের বিষয়, কিন্তু আরেকজন যে ধর্ম আচরণ করবে তাকে আমি কোনো প্রকার আঘাত করব না। এটা হচ্ছে সেকুলারিজমের প্রকৃত সংজ্ঞা। কিন্তু সে জায়গায় আমরা কি দেখলাম, তিনি ওখানে যাচ্ছেন, তারপর কিছু কিছু ক্ষেত্রে কথা এমন ভাবে বলছেন বিজেপিকে রুখতে গিয়ে তিনি হিন্দু ধর্মকে হিট করে দিচ্ছেন। এটা তো উচিত নয়। বিজেপিকে আপনি রুখতে আপনাকে হবে, এটা স্বাভাবিক, রাজনীতি তো আপনি রুখতে চাইবেন, কিন্তু আপনি হিন্দু ধর্মকে হিট করার মতো কথা পরোক্ষভাবে বলে দিচ্ছেন। আপনি জানেন বিজেপির আইটি সেল শক্ত, সে জায়গায় দাঁড়িয়ে আপনি সতর্কভাবে কথা বলছেন না। রাম গন্ধা ধর্মা, আপনি জানেন রামের এই যে চরিত্রটাকে নিয়ে বিজেপি পুরো সারা ভারতবর্ষের উন্মাদনার সেই অনেক আগে তৈরি করেছে, এবং
জিতেছে, হিন্দুত্বের প্রধান হাতিয়ার হয়েছে সেটা তো আপনি নিজেও জানেন, আপনি তাদের সাথে রাজনীতি করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি রামটাকে আপনি ইউজ করছেন কোন একটা জায়গায়, মানে বাই ডিফল্ট আপনি বাঙালি হিন্দুকেও, কিন্তু এটা বাস্তব, বাঙালি হিন্দুকে আপনি অন্যভাবে নিয়ে নিয়েছেন, 70% গুরুত্ব আপনি সরাসরি ভাবে দিতে চান। তারপর লাস্ট পর্যায়ে যখন কিছুটা বুঝলেন, আপনি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছেন, সে বিষয়ে সেই কথা পরে বলবে আরো, কিন্তু মানুষ ড্যামেজ কন্ট্রোলের সবসময় সময় তো থাকে না, তো সেই কারণেই এই পরিণতিটা অ্যাকচুয়ালি আজ। আর সব থেকে বড় কথা, একটা মানুষ মুখ্যমন্ত্রী যে হয়, তাকে প্রতিটা তো কমিউনিটিকে দেখতে হবে। আপনি যখন মুখ্যমন্ত্রী হবেন প্রতিটা কমিউনিটিকে দেখবেন, সেখানে কোনো কমিউনিটিকে দেখার আসলে সেভাবে উচিত নয়, সবাইকে দেখবেন, মানুষ এবং আপনার সহ রাজ্যের মানুষ সেভাবে দেখে আপনাকে বিবেচনা করতে হবে। আপনি সেভাবে বিবেচনা না করে আপনি, যে আপনার উপর একটা এলিগেশন লাগলো মুসলিম তোষণ, আসলে আপনি মুসলিম তোষণ করেননি, আপনি করেছেন মুসলিম নেতাদের তোষণ, আর নেতাগুলো পকেট ভরিয়েছে, যেই মুসলিম অন্ধকারের তিমিরগুলোতে ছিল সেখানেই রয়ে গেছে, এটাই বাস্তব। আচ্ছা, এবারে আমি একটু এই জায়গাটা বলি। আমি মনে করি যে প্রথম কথা হলো যে মমতা ব্যানার্জির চারপাশে যে স্থাবকরা মমতা ব্যানার্জিকে ঘিরে রয়েছে, তারা মমতা ব্যানার্জিকে ওভারহাইপ করেছে। উনি যতটা না বড় নেত্রী, ওনার যোগ্যতাটা জানা, তার থেকে বেশি যোগ্যতা ওনার যারা স্থাবক ওরা বলে গেছে। যেমন উনি জননেত্রী, উনি একাই নাকি বামফ্রন্টের সঙ্গে লড়াই করে ক্ষমতায় এসেছে, বাংলার মা, এসব উদ্ভট কথা বলেছেন বিধায়িকা। এবং মমতা ব্যানার্জি এদের থেকে শুনতে শুনতে নিজেও নিজের সম্পর্কে ওভার পারসেপশন, মানে ওভার এস্টিমেট করে ফেলেছেন। তুমি যদি আমাকে 100 বার একই কথা বলতো আমিও হয়তো। এবার উনি সত্যি ভেবে ফেলেছেন উনি বোধহয় একাই আন্দোলন করে ক্ষমতায় এসেছিলেন। অ্যান্সার হলো না, নন্দীগ্রাম সিঙ্গুর না হলে আন্দোলন উনি ক্ষমতায় আসতেন না। ইনফ্যাক্ট যে সিঙ্গুরেও আসতেন না, নন্দীগ্রাম হয়েছিল বলে উনি পাওয়ারে আসতে পেরেছিলেন। এবং নন্দীগ্রামের ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ রোল ছিল কিন্তু যে কিষেনজি, যিনি কিনা মাওবাদীদের নেতা, যিনি রীতিমতো যুদ্ধ করে সিপিএম এর হারমাত বাহিনীকে পরাজিত করেছিলেন। এছাড়াও যে রোল ছিল ওখানকার তৎকালীন যে নেতা শুভেন্দু অধিকারী, যিনি কিনা লক্ষণ শেঠকে খুব ভালো মতো ট্যাকেল করতে পেরেছিলেন এবং মাওবাদীদের আশাটাকে যিনি জাস্টিফাই করতে পেরেছিলেন তৃণমূল পার্টির কাছে। এছাড়া তার ওপরে ছিল মমতা ব্যানার্জি, যিনি খুব ভালো মতো কিন্তু হলো সেই সময় কর্পোরেট বিরোধী একটা অবস্থান নিয়েছিলেন একজন তথাকথিত দক্ষিণপন্থী নেতা হয়েও। এবং মমতা ব্যানার্জি বুঝতে পেরেছিল, শুভেন্দু অধিকারীও বুঝতে পেরেছিল যে সিপিএম এসব কৃষক উচ্ছেদ করে শিল্পপতিদের জমি দিতে গিয়ে সিপিএম এর কাছে যে মনোপলিটা ছিল যে আমি গরিবদের মসিহা, সে মনোপলিটা ভেঙে গেছে এবং উনি চট করে ওই জিনিসটা ধরে ফেলেছিল, আমি গরিবের মসিহা, সিপিএম এর নয়, সিপিএম নয়। এবার যেটা শুধু তাই নয়, উনি আরো একজনের হেল্প পেয়েছিলেন অলক্ষ্যে, যেটা এখন অনেকেই ভুলে যায়, সেটা হলো সিপিএম নেতা প্রকাশ কারাত। প্রকাশ কারাত কিন্তু মূলত যে কেরল লবির নেতা, এবং উনি কখনোই এইভাবে যে বেঙ্গল লবি শিল্প করতে গিয়ে কৃষকের জমি নিচ্ছে এটাকে সমর্থন করেননি। এবং উনি কিন্তু সে সময় সোনিয়া গান্ধীর ইউপিএ সরকারের উপর থেকে সমর্থন তুলে নেন। ওনার যে ছুতোটা ছিল সেটা হলো আমেরিকার সঙ্গে একটা চুক্তির অজুহাতে, কিন্তু এই তুলে নেওয়াটা কিন্তু ইউপিএ সরকারের যে প্রোটেকশনটা রাজ্য সরকার পাচ্ছিল সিপিএম, সেই প্রোটেকশনটাকেও তুলে দেয়। ফলে 4 জনের গুরুত্বপূর্ণ রোল ছিল। একদম যে নিচে ছিল কিষেনজি, যে সবচেয়ে একেবারে বেসটা তৈরি করেছিল যুদ্ধ করে। তার উপরে ছিল শুভেন্দু অধিকারী, যে কিনা ওই অঞ্চলে ওই ম্যানেজমেন্টটা করেছিল যাতে কিনা মাওবাদীদের অবস্থানটাকে জাস্টিফাই করা যায়। তার উপরে ছিল মমতা ব্যানার্জি, যে কিনা কর্পোরেটদের বিরুদ্ধে গিয়ে সিপিএম এর হাত থেকে গরিবদের মাসিহা প্যাটার্নটা নিয়ে নেয়। এবং তার উপরে ছিল প্রকাশ কারাত, যে খুব সাকসেসফুলি ইউপিএ দিল্লি সরকারের সাহায্য যাতে পশ্চিমবঙ্গ সিপিএম না পায় সেটার ব্যবস্থা করে ফেলেছে। এই 4টে মিলিয়ে সে চেঞ্জটা হয়েছে। মমতা ব্যানার্জি একা কিছু করতে পারতো না, মমতা ব্যানার্জির একার কোনো যোগ্যতাই ছিল না কিছু করার, এই 4 জন ছিল। আচ্ছা, এছাড়াও যেটা ছিল সেটা ওই যে তৎকালীন বিশ্বায়নের হাওয়াতে বেশ কিছু বাঙালি ব্যবসায়ী উঠেছিল পশ্চিমবঙ্গে। তার মধ্যে ছিল সারদার সুদীপ্ত সেন এবং হলো রোজভ্যালির যে গৌতম কুন্ডু, যারা স্বপ্ন দেখছিল অবাঙালি ব্যবসায়ীদের হটিয়ে যারা এখানে ব্যবসা দখল করবে মমতা ব্যানার্জির নেতৃত্বে। এবং ওনাদের সঙ্গে আরেকজন ছিলেন, তিনি হলেন যে কেডি সিং, যিনি কিনা শিখ।
বিজনেসম্যান, উনিও কিন্তু এই গুজরাটি মারোয়ারি বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তার কারণ আমরা জানি যে গুজরাটি মারোয়ারিদের বিরুদ্ধে যতটুকু প্রতিরোধ আছে, সেই প্রতিরোধগুলো আছে হলো উর্দুভাষী ব্যবসায়ীদের থেকে, শিখ ব্যবসায়ীদের থেকে, আমিল ব্যবসায়ীদের থেকে। এবং বাঙালি হিন্দুদের হাতে যে দুটো গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি এখনো আছে, একটা হলো যে জুতোর শিল্প, খাদিম, শ্রীলেদার্স ইন্ডিয়ার সবচেয়ে বড় বড় জুতোর শিল্প, এবং আরেকটা হলো যে জাহাজের যে ব্যবসাটা হয়, যে জাহাজ দিয়ে যে আদান প্রদান হয়, সেই ব্যবসাটা বাঙালিরা এখনো করে। এই দুটোরই কারণ হলো কিন্তু এই যে জুতোর যে র ম্যাটেরিয়াল চামড়া নিয়ন্ত্রণ করে উর্দুভাষীরা, যারা মারোয়ারিদের ঢুকতে দেয় না, বাঙালি হিন্দুদের বসিয়ে রাখে পাওয়ারে, এবং হলো যে জাহাজের ব্যবসা, কারণ সমস্ত পোর্ট অঞ্চলগুলো যে হলো যে বন্দর অঞ্চলগুলো, কলকাতা, হলদিয়া, এখানে কিন্তু যে মুসলিম পার্সেন্টেজ আচ্ছা, আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট হ্যাঁ। করছি। এখন যে মনে করো যে এখন তো অলিখিতভাবে শুভেন্দুবাবু জিতলেন এবং মুখ্যমন্ত্রী হলেন গুজরাটি হিন্দি, যে আমরা যে লবিটাকে বলি, যেটা ভারতবর্ষকে শাসন করছে, তো তারা তো ঢুকে গেল। তাহলে এই যে চামড়ার ব্যবসা শিল্পটা অ্যাকচুয়ালি কি হতে পারে? এটা পরে আমরা আলোচনা করছি, আগে আমি অ্যানালাইসিসটা করে নিই। এবার সেটা হলো যে শিখ, মানে তার মানে হলো শিখ ব্যবসায়ী, উর্দু ব্যবসায়ী এবং বাঙালি ব্যবসায়ীরা মিলেও কিন্তু এই মমতা ব্যানার্জিকে প্রজেক্ট করেছে। কিন্তু মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরই কিন্তু একে একে দিল্লি আঘাত করা শুরু করলো। প্রথমে যেটা করলো যে কিষেনজিকে উড়িয়ে দিল এবার মমতা ব্যানার্জি ভুলেই গেলেন কিষেনজির সাহায্য ছাড়া নন্দীগ্রাম হতো না, এক নম্বর। দ্বিতীয় হলো কি, সুদীপ্ত সেন, গৌতম কুন্ডুর মতো বাঙালি ব্যবসায়ীদের আস্তে আস্তে শেষ করে দিল, কেডি সিংকেও পরে শেষ করে দিল। এই যে শেষ করে দিল, উনি কিন্তু সুদীপ্ত সেন বা গৌতম কুন্ডুকে রক্ষা করতে কিছু করলেন না, উল্টে ওদের ব্যবসা ডোবাতেই বরং ওনার যে নেতারা ওদের থেকে পোলা তুলে তুলে সাহায্য করল। আচ্ছা, এরপরে অভিষেককে সামনে এনে ওনার যারা পুরনো যোদ্ধা, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, সবাইকে চটিয়ে দিলেন এবং এরা সবাই সুযোগ বুঝে বিজেপিতে চলে গেল, কারণ অভিষেকের উত্থানটা এরা মেনে নিতে পারেনি। আচ্ছা, তার মানে হলো যে প্রকাশ কারাতের আর কোনো রোল ছিল না এরপরে। তো সুতরাং ওনার সাহায্যকারী সমস্ত জিনিসকেই উনি একে একে ছেটে ফেলেছেন বিগত 15 বছরে। 15 বছর কি, 11 থেকে 18 মধ্যেই হয়ে গেছে গল্প। মানে 7 বছরেই উনি ওনার যে মানে শক্তির স্তম্ভগুলোকে উনি নিজেই আস্তে আস্তে দুর্বল করেছেন, বা দিল্লির আঘাতে সেগুলো যখন দুর্বল হয়ে যাচ্ছে উনি সেগুলোকে রক্ষা করতে আসেননি। কারণ উনি বেসিক্যালি যে ভীরু, উনি এগুলো করতে পারেন না, সেটা ওনার নেত্রী। অন্যদিকে নরেন্দ্র মোদীকে দেখুন, অর্ণব গোস্বামীকে অ্যারেস্ট করা হয়েছে, সঙ্গে সঙ্গে অ্যাকশন। ওর আদানিকে ওপর আমেরিকা আঘাত করেছে, আদানিকে রক্ষা করতে সে নামিয়ে দিয়েছে। নরেন্দ্র মোদীর নেতা হিসেবে একটা দারুণ যোগ্যতার জায়গা হলো তার নিজের লোককে সে পুরো বাঘিনীর মতো করে রক্ষা করে, সেটা অস্বীকারের কোনো জায়গা নেই। অন্যদিকে মমতা ব্যানার্জির চরম অযোগ্যতা, উনি ওনার লোককে সবসময় যে মাঝপথে ফেলে রেখে পালিয়ে যান। না, মমতা ব্যানার্জির মধ্যে এটা হয়তো উনি যেহেতু নারী, শোনো, এট দ্য এন্ড অফ দ্য ডে যে নারী নেতৃত্ব চলে না, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। উনি হয়তো এই ভয়টা পান যদি আমার থেকে সুপিরিয়র হয়ে যায়। যাই হোক যে নারী নেতৃত্ব অ্যাকচুয়ালি সবসময় যে দুর্বল হয়, এবং উনি একজন যে দুর্বল নেত্রী এর প্রমাণ অলরেডি অনেক ছিল। আচ্ছা, এবার আমরা এসআইআর এর ক্ষেত্রে আসি। ইলেকশন কমিশন 2019 সাল থেকে যে এই বিজেপির হয়ে কাজ করছে সবাই জানে। রাহুল গান্ধী একের পর এক প্রমাণ দিয়েছেন এবং এআইপি সাংসদরা দিয়েছে, এবং কি করে হ্যাকিং হতে পারে সেটা দেখানো পর্যন্ত সংসদে হয়েছে, সব হয়ে গেছে। এবার বিষয়টা হলো যে এত কিছু হয়ে যাওয়ার পরেও, না, বিহার ইলেকশনের পরেও, হ্যাঁ, এবার হলো বিহার ইলেকশনের পরেও এসআইআর কে উনি কিন্তু প্রতিরোধ করলেন না। বিহার ইলেকশনের বিরুদ্ধে উনি কিন্তু কোন ধরনের হলো গিয়ে যে প্রতিরোধ করলেন না। মানে এরপর যে এসআইআরটা হলো, এসআইআর আমি মানবো না উনি একবার বললেন, কিন্তু শেষ অব্দি উনি কিন্তু এসআইআরটা মেনে নিলেন। শুধু তাই নয়,
এতগুলো মানুষকে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে অ্যাডজুডিকেশন থেকে বাদ দিয়ে দিল 27 লাখ মানুষকে, ডিবেটও করলো অনেক। অনেককে, সব মিলিয়ে প্রায় 60 লাখের মতো মানুষ তার মানে ঠিকঠাক যাদের ভোটাধিকার ছিল কিন্তু ভোট দিতে দেওয়া হচ্ছে না, যাদের মধ্যে 34 লাখ ট্রাইব্যুনালে গেছে, 34 লাখ মিনিমাম তার মানে হলো গিয়ে যে বৈধ ভোটার আছে। 34 লাখের মধ্যে 32 লাখ বৈধ ভোটার, কারণ 138 এর মধ্যে 136 জনকে অ্যালাউ করা হয়েছে অলরেডি। তাহলে তুমি যেখানে বলেছিলে একজনও বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোট হবে না, তুমি সেখানে মেনে নিলে কি করে? উনি পলিটিক্যাল তাহলে বুঝেননি যে এটা বিজেপির এবং 60 লাখের মধ্যে দিয়েই মিনিমাম যে 25 থেকে 30 লাখ হলো গিয়ে মুসলিম, তার মানে বলা যায় যে 3 থেকে 4% মুসলিম ভোটারদের নাম অলরেডি বাদ দিয়ে দিল এসআইআর। বিজেপি সোজা কথা তার পথটা ক্লিয়ার করে অলরেডি। তাহলে একটা ওনার উচিত হতে পারতো উনি ইলেকশনেই যাবেন না, উনি ভোটটাকে বয়কট করতেন। খালেদা জিয়া যেমন বাংলাদেশে যে ভোট বয়কট করে গেছে, বলেছে না হাসিনার নেতৃত্বে কোন ইলেকশনে যাব না, ভোট চুরি হবে। এবং এর ফলে কি হয়েছে, হাসিনা 15 বছর থাকলো, জিতলো, কিন্তু কি হলো বলো, যে হাসিনা জিতলেও হাসিনার কোনো এই জয়গুলোর যে বৈধতা থাকলো না, কারণ প্রধান অপোজিশনই কন্টেস্ট করে এবং মানুষ বিপক্ষে গেছে, মানুষ বুঝছে কারণ আমি ভোট দিতে পারি। এবার এই জায়গাটা তাহলে যে বিজেপিও হয়তো জিততো, কিন্তু উনি যদি ভোট বয়কট করতেন তাহলে বিজেপি আর বৈধতা পেত না। যাই হোক, উনি কিন্তু ওটা করতে পারলেন না, উনি ভোটে গেলেন, ওনার কনফিডেন্স আছে উনি তবু জিতবেন। আচ্ছা, যখন যাচ্ছেন অলরেডি 3 থেকে 4% মুসলিম ভোট কাট করে দিয়েছে, তাহলে কি এবার ওনার উচিত ছিল না আইএসএফ, কংগ্রেস এদের সঙ্গে একটা হলো গিয়ে যে নির্বাচনী যে সিটের সমঝোতায় যাওয়া? আমি কিন্তু জানি, আমাকে এসডিপিআই অফিসে হাকিকুল সাহেব, মানে এসডিপিআই এর একজন নেতা, সরাসরি বলেছিল যে তারা সমস্ত মুসলিমরা মিলে একটা জোট করতে চায়, মুসলিম পার্টিগুলো মিলে, এবং তারা ক্যান্ডিডেট দিতে চায়। তো আমি তাদেরকে আমার ক্যালকুলেশন স্পষ্ট বলেছিলাম, আপনারা যদি এটা করেন, 4% মুসলিম ভোটও যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু বিজেপি জিতবে ইলেকশন, এবং 6% যদি হাতছাড়া, তাহলে ইন এ বিগ ওয়ে বিজেপি জিতে বেরিয়ে যাবে। সেটাই হলো আলটিমেটলি, এটা যখন আমি বললাম তখন উনি বলেছিলেন না, তাহলে এটা যদি মমতা ব্যানার্জি জানে তাহলে মমতা ব্যানার্জি নিশ্চয়ই আমাদের সিট ছাড়া উচিত। তার মানে এই মুসলিম সমস্ত নেতাদের ইচ্ছা ছিল একটা বার্গেন করার মমতা ব্যানার্জির সঙ্গে, সিট যাতে পায়। কিন্তু এবার মমতা ব্যানার্জি যখন দেখছে যে 3 থেকে 4% ভোট কাট আউট হয়ে গেছে এসআইআর এ, তখন ওরা উচিত ছিল না এদের সঙ্গে একটা সমঝোতায় যাওয়া, নির্বাচনী সমঝোতায়, এমনকি যে কংগ্রেসকেও সমঝোতায় নেওয়া, কারণ কংগ্রেস একটা সাবস্ট্যান্সিয়াল মুসলিম ভোট সাথে মমতার সব থেকে বড় একটা চরিত্র হচ্ছে 11 সালে কিন্তু কংগ্রেসের সাথে তার জোট ছিল, সে জিতলো, তারপরে কিন্তু সম্পর্ক তুলনামূলক খারাপ করে দিল। এবং সে করলো কি, 2016 সালে কিন্তু কংগ্রেসের সাথে মমতার জোট করেনি, 16 সালে জোট হয়েছিল কংগ্রেস এবং সিপিএম এর। অদ্ভুত, তখনও মানে পশ্চিমবঙ্গে সিপিএম কত হাস্যকর, কংগ্রেসীরা সিপিএম কে ভোট দেয় কিন্তু সিপিএমরা কংগ্রেসীদের ভোট দিয়েছে, যার ফলে হলো কি কংগ্রেস পেয়ে গেল 44টা আসন, সিপিএম পেয়েছে 31টা। কত বড় লেভেলের খিল্লি কমিউনিস্ট এখানকার, সিপিএম পায়। তো যাও, সিপিএম মানে খিল্লি, এখনো খিল্লি থাকে না না, আমি তুমি ওটা পরে হবে। তো আজি ভাই, তো যাই হোক, যে তোমার হলো তো কংগ্রেসের সঙ্গেও সিট সমঝোতা করা উচিত, কারণ কংগ্রেসেরও একটা ভোট ব্যাংক আছে মুসলিমদের, বিশেষ করে মুর্শিদাবাদে। উনি কিচ্ছু করলেন না, উনি কোন সমঝোতার ভাব দেওয়া হবে সেটাই গেলেন না, উনি চলে গেলেন ভোটে। অতিরিক্ত কনফিডেন্স ছিল, মানে ও মানে বলো না, মানে ওভার কনফিডেন্স, মানে ওরকম একটা যে আমি জিতবো, এই করবো সেই করবো। কিন্তু উনি ভাবলেন না যে এই যে দুদিন করবি এই সে বলো, হয়তো আমি হিন্দুদের মনে কষ্ট দিলাম, হয়তো হিন্দুরা মুখ ফিরে গেছে। এটা তো না ভাবার কিছু নেই। 19 সালে 38% ভোট বিজেপি পেয়েছে, অলরেডি তো পাচ্ছে 19%, মানে 19 সালে 38%, মানে হিন্দুদের 60% ভোট করলে তোমার হাত ছাড়া, তো তোমার তখনই না না আমি ওদের নয়, আমি তোমাদের, ওভাবে করে জানা উচিত ছিল। উনি সেটা না করে আলো করে কি ভোট দিন, মানে উগ্র ধরনের কথাবার্তা, যেগুলো তুলতে তাকে তার লাভ খাওয়া ভালো, আবার বলতে একটা কমিউনিটি, এগুলো করে বলে একটু সচেতন নেত্রী হিসেবে এগুলো বলা উচিত নয়। ফলে জিনিসটা যেটা হলো, উনি ওই স্ট্র্যাটেজিও গেলেন না, উনি চলে গেলেন নির্বাচনে। এবং আমরা জানি নির্বাচন কমিশন তো বিজেপির লোক, সবাই জানে অলরেডি যে রেফারিকে পারচেজ করেই খেলা শুরু হয়েছে। এদিকে উনি কোনো স্ট্র্যাটেজিও করেননি, যুদ্ধে হারবেন এটার মধ্যে আবার ভাবনার কি আছে, তো প্রথম থেকে হেরে বসে আছে। তো এরপর ওই ইভিএম যে নতুন ইভিএম ঢুকিয়েছে কিনা, 58 লাখ যখনই বাদ দিয়েছে তখনই খেলা ওভার হয়ে গেছে, এটা হচ্ছে বাদ।
এর মানে উনি ভোটেও গেলেন, কারণ বিজেপি কোনো স্ট্র্যাটেজিও ছাড়া। ওনার ভোটে উনি আসলে কিছু ভাবেন বলে আমার মনে হয়। কারণ বিজেপির সাথে ওদের ভোট ব্যাংকের পার্থক্য ছিল 50 লাখ, 58 লাখ তো শুরুতেই বাদ। তা ও তো যে বুঝে শুনে গেম করেছে। এবং আমি বলবো যে বরং এর থেকেও খারাপ হাল হওয়া উচিত ছিল আসলে। হ্যাঁ, যেটা হয়নি। যাই হোক, নির্বাচন কমিশন অনেকে দোষারোপ করবে, তৃণমূলকে 80-81টা দেওয়া হয়েছিল, আমি তাদের কৃতিত্ব দেবো যে দিয়েছে ভাই। এটা দিয়েছে ওদের। তো আমি মনে তো করি মমতা ব্যানার্জির নেতৃত্ব এতটাই জঘন্য নেতৃত্ব। তো মমতা ব্যানার্জি বিশাল নেত্রী, জননেত্রী, এসব কথা শুনে চিরকাল হেসেছি। এবং এবং ভবিষ্যতে তো আর হাসার জায়গা নেই, কারণ কেউ আর মমতা ব্যানার্জির কথা বলবে না। বিরোধী কোনো মুখ তো- থাকবে না, তাই না? তো মমতা ব্যানার্জির মানে আমি প্রথম থেকে চিরকালই বলে এসেছি, মমতা ব্যানার্জির নেতৃত্ব হলো উইক নেতৃত্ব। এসআইআর এর মতো একটা রাষ্ট্রীয় সবথেকে আঘাতের বিরুদ্ধে সবথেকে রুখে বড় কথা, দাঁড়ানোর আমার- ক্যাপাসিটি। আমার আজকে হাসি পাচ্ছে তৃণমূলের নেতাগুলোর কথা, মানে 26-এ বাংলা 29-এ দিল্লি বলতো, ভাই পাগল। এইগুলো বড় ক্যালকুলেশন না, ওগুলো উন্মাদের কথা আর কি, মানে উন্মাদরা ওসব কথা বলে। তো যাই হোক, তো উনি এইসব হাডুডু মার্কা কথা বলতেন। মানে একটা জিনিস ওনার ছিল, উনি যেহেতু নারী, উনি একটা নারী ভোট ব্যাংক পেতেন। ওই নানা ধরনের যে ভান্ডার ঠান্ডার, লক্ষ্মীশ্রী ভান্ডার দিয়ে অবশ্যই উনি পেতেন। ওটা ঠিক আছে, ওটা একটা ভোটের স্ট্র্যাটেজি উনি করতেন। এটাও দেখো বিজেপি দেবে কি দেবে না, বিজেপি যখন 3000 ভোট দিল, সে মেয়েরাই লেঙ্গি মেরে দিল। মারবেই বস। মেয়েরাই লেঙ্গি মেরে দিল। এটাই নিয়ম পৃথিবী। ভাই, পৃথিবীটা কি বলে যে আচ্ছা, উনি যখন এখন যে মামা বলেছে যে তৃণমূলের তো আসল যে মা মাটি মানুষ, মা মাটি মানুষ, সে মারাই মুখ ফিরিয়ে নিল টাকার জন্য। ভাই ভাই মেয়েদের চরিত্রে আমি আর কিছু বলবো না ভাই, আমার আর কিছু বলার জিনিসটা হলো নেই। মমতা ব্যানার্জি নিজে নারী হয়েও নারী চরিত্র বুঝতে পারে। বুঝতে পারো না, সব থেকে বড় কথা কি, তৃণমূলের নারী নেত্রীগুলো তো ভোট দেয়নি মনে হয়, যদি 3000 টাকা পায়, মানে গ্রাম পঞ্চায়েত গুলো এমনি তো 1500 টাকা পাই, বিজেপি যদি 3000 পাওয়া যায়। আসলে জিনিসটা হলো যে মমতা ব্যানার্জি, ওরা যখন 3 বলেছে, মমতা ব্যানার্জিরও যে 3.5 বলা উচিত ছিল। মমতা ব্যানার্জিরও যে ছেলেদের জন্য না, কিছু বলা উচিত ব্যাপারটা ছিল। মমতা কেন বলতে পারে না, বিজেপি এখন জিতলেও টাকাটা ওরা দিতে পারে, কারণ একটা সেন্ট্রালে বিশাল পরিমাণ টাকা তার হাতে থাকে। তো মমতা ব্যানার্জির হাতে তো ওই টাকাটা নেই, সে বলে দিত স্ট্র্যাটেজি, সে টাকাটাও নেই, কায়দা করতো, এরাও কায়দা করবে। এবং তিনি তো তার ওই যে তুমি যেটা তার কর্পোরেট লবিগুলোকে শেষ করে দিয়েছেন, তাকে যে সহযোগিতা করবে তারা তো আর নেই, কেউ নেই, তারা তো ওখানে সে মানে নিজের ক্ষতি নিজেই আগে থাকতে তিনি তৈরি করে রেখেছেন। তৈরি করে ফেলেছে। তো যাই হোক, তো তার মানে এটা মমতা ব্যানার্জি আসলে অযোগ্য নেত্রী, এবং বিজেপির মতো একটা ভয়ঙ্কর আঘাতের বিরুদ্ধে, শক্তির বিরুদ্ধে লড়ার মতো সক্ষমতা তার ছিল না। ওনার একটাই সুবিধা ছিল যে উনি নারী, এবং ওনার একটা যে নারী ভোট ব্যাংক ছিল, এবং একটা কিনা এখানে মুসলিম পার্সেন্টেজটা হাই বলে তারা ভয় পেয়ে ওনাকে ভোট দিত। এবং উনি কিন্তু মুসলিম ভোটটা নিজে যেচে হারিয়েছেন উল্টো পাল্টা কথা বলে, যে দুধেল গাইটাই বলে। কিন্তু অবশ্যই শিক্ষিত এবার সমাজে তো নেয়নি। এবার 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 কিন্তু এই দোষটা কি, মুসলিম ভোট হারানোর দোষ কি শুধুই মমতা ব্যানার্জির, নাকি মুসলিমদের? না। কারণ এই একই কেস কিন্তু আসামেও ঘটেছে এআইইউডিপি কে দিয়ে। আমার প্রশ্ন, এই যে মুসলিমদের ভোট পার্সেন্টেজটা যদি আমি 32 থেকে 35 ধরি, অতটা নেই, 30% হবে। 32 ধরো, আর অন্যদিকে সেকুলার ভোট তুমি হলো যে 22 ধরো, যারা প্রকৃত হচ্ছে ধরে কত? এবারে আমার যেটা কথা সেটা হলো, মুসলিমদের একটা কথা সবসময় হলো, আমরা 32, আমরা কেন নেতা হব না, আমরা কেন ওই সেকুলার উচ্চবর্ণ হিন্দুদেরকে নেতা মানবো, ওরা তো 22। এবং এটার জন্য আমি নেতা হব, আমি নেতা, শুধু এই নেতা হওয়ার ইচ্ছায় যে আলাদা হলো গিয়ে মুসলিমদের পার্টিকে ভোট দেওয়ার যে প্রবণতা, এবং এটা করে মুসলিম ভোট কেটে তৃণমূলকে দুর্বল করা এবং বিজেপিকে জিতিয়ে দেওয়ার প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করা ওয়েস্ট বেঙ্গলে, আর অন্যদিকে আসামেও কংগ্রেসকে দুর্বল করে এই এআইইউডিপি কে ভোট দিয়ে বিজেপিকে জেতানোর প্রক্রিয়াটা ত্বরান্বিত করা। তার মানে মুসলিমদের যে নেতা হওয়ার লোভ, এই লোভে পাপটা কতটা ক্রিয়াশীল বলে তুমি মনে করো? হ্যাঁ, ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন প্রশ্নটা আমাকে করেছে। আসলে আমরা ছোট থেকে একটা প্রবাদ তো পড়েছি, লোভে পাপ আর পাপে মৃত্যু। তো মুসলমান যে নেতাদের রয়েছে, তো
নেতা নাকি পয়সা কামানোর কথা কিছু বুঝতে পারি না। তো এরা মানে এরা সবসময় একটা বলে যে আসামের মুসলিমরা আগে বলতো, আমি দেখেছি যে আহা আমরা এখন 34%, আমরা কেন হবো না, আমরা কেন হবো না, আমরা নেতা আমরা নেতা হবো। তো পশ্চিমবাংলার মুসলমানদের মধ্যে মেন্টালিটি আমরা নেতা হবো, উচ্চ বর্ণের নেতৃত্ব মানব উচ্চ বর্ণের নেতৃত্ব মানবো না কেন, ব্রাহ্মণ মানে মনোবাদী, ব্রাহ্মণ মানে এই সেই, আমি তাদের নেতৃত্ব মানবো না, উচ্চ বর্ণের নেতৃত্ব মানবো না। ঘটনাটা হয়েছে কি, এবার যখনই সেটা করতে গেল সে ভাবছে কি না আমি আমাদের লোককে ভোট দিলে বোধহয় জিতবো। তুমি এবারেও যদি 207খানা সিটে যে বিজেপি জিতেছে, তুমি এমন এমন সিট বার করতে পারবে যেখানে 5 জন মুসলমান দাঁড়িয়েছে, 1 জন হিন্দু দাঁড়িয়েছে। এমনি তো আমাদের দিদি ওই দুধেল গাই ফুদেল গাই বলে হিন্দুদের মাথা খারাপ করে দিই, হিন্দুগুলো স্বাভাবিক ওই হিন্দুরাও রেগে গেছে, মুসলিমরা কাউকে তো আমি যদি তোমায় দুধেল গাই বলি তুমি রেগে যাবে না? এটা সুস্থ মানুষ রেগে না। এবার কি হলো, ওখানে গিয়ে ভোট কাটাকাটির জেরে বিজেপি পেরিয়ে গেল। এরকম অনেকগুলো সিট আছে মুর্শিদাবাদে, না মুর্শিদাবাদে 30% হিন্দু, 30% সিট বিজেপি, 30টা অর্ধেক জিতে যাচ্ছে। কি ধরনের কারবার, মানে মুসলিমদের এই সেন্সটাই নেই যে মুসলমানদের সামান্য 4% ভোট চলে গেলেই বিজেপি বেরিয়ে যাবে। মুসলমানদের একটা মেন্টালিটি হচ্ছে, ধর কোন একটা পাড়াতে সে মেজরিটি হয়ে গেল, হ্যাঁ সে ভাবে কি আমি এখানে রাজা বনে গেলাম। মানে ও ওভারঅলটা দেখে না, ওয়েস্ট বেঙ্গলে 30 তোমার, আর ইন্ডিয়াতে 15। ওয়েস্ট বেঙ্গলে 30-35 হলে ইন্ডিয়াতে তার অর্ধেক হয়, 17.5 বা 18 ধরে নিলাম, 35ই ধরলাম, সর্বোচ্চ ধরলাম। তাহলে ওই পাড়াতে সে কি করে তখন, এখন আমি বললে আমাকে আবার হিন্দু আরএসএস এজেন্ট এইসব গালাগাল দেয়। সেখানে কি করে কোনো একটা জায়গায় হয়তো দেখা গেল জমি নিয়ে জটলা হলো হিন্দু মুসলিম, তার তো উচিত সে জায়গায় গিয়ে নিরপেক্ষভাবে বিবেচনা করে। তাদের নেতারা করবে না, ওই মমতা ব্যানার্জি কোনো দুধেল গাই বলেছিল, দুধেল গাইদের সাপোর্ট আছে সেটা দেখিয়ে, বা সে তো নেতা, সে গিয়ে ওই হিন্দুর এগেনস্টে কাজকর্ম করে মানে যে সাপোর্ট করবে মানে ওই এবং ওই হিন্দুদেরকে আরো বেশি যে বিজেপির দিকে ঠেলে দেবে, আরো ঠেলে দিল। এবং মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় এমন ঘটনা যে সন্ধ্যার টাইমে আজানের সময় ভালো শাক বাজালেই ছুটে চলে আসছে, এসে এখন এসব করা যাবে না। আরে মুর্শিদাবাদে তুমি 70% হতে পারো, পশ্চিমবাংলাতে 35%, এবং ইন্ডিয়াতে 15। তোমার 70%, ইন্ডিয়াতে 17। না তোমার 70% জায়গায় আমি ধরেই নিলাম সবই তোমার দখলে, 22খানা বিধানসভা সবই তোমার দখলে, কিন্তু ওই 22খানা বিধানসভা বাদও কিন্তু 272খানা তো বাইরে রয়েছে। এই 272 খানার মধ্যে 180 খানা কিংবা প্রায় 200টার কাছাকাছি, 170টা 160টা তো হিন্দু মেজরিটি। তাহলে তুমি যখন এটা করছো, 160খানা জায়গায় যে হিন্দুটা একটু হলেও মুসলমানের জন্য নিবেদিত প্রাণ ছিল, ভাই ভাই ছিল, সে উগ্র হতে বাধ্য হচ্ছে। কারণ ও ভাবছে কি এখানেও যদি এটা হয়ে যায়, অলরেডি বিজেপি তো সেটা চালায়, আমাদের এই অবস্থা হবে না, না তাহলে বিজেপিকে ভোট দিই। তাহলে হিন্দুগুলো পোলারাইজড হলো। অপরদিকে কি করলে তুমি ওই আসামের বদরুদ্দিন আজমল, তারপর এখানকার আমাদের যে বাবরি মসজিদ বানাচ্ছে, কি করে বানাচ্ছে সে প্রমাণ তো আপনারা পেয়েছেন, বিজেপি থেকে নাকি টাকা পেয়েছে। কি অবস্থা, নওশাদ সিদ্দিকীর মতো নেতারা রয়েছে, তারা ভোটগুলোকে ভাগ করে খেলা পুরো খতম করে। না আমি যেটা দেখেছি সেটা মুসলিমদের মধ্যে এখন আমি নেতা হব এই ইচ্ছেটা খুব প্রগাঢ়, যেটা মূল প্রসঙ্গ, যে আমি নেতা হব, উচ্চবর্ণের নেতৃত্ব মানব। এবার আমি নেতা হব, উচ্চবর্ণের নেতৃত্ব 22% যখন নেতৃত্ব সে মানবে না, সেটা না মানতে গিয়ে সে নেতা হতে গিয়ে সে ডেকে আনছে কাকে, ডেকে আনছে কট্টর হিন্দুত্ববাদী কাকে, বা তাদের সাপোর্টারকে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আচ্ছা, এবার এক্ষেত্রে আমি খানিকটা তৃণমূল নেতৃত্বের কিন্তু যথেষ্ট যুক্তি আছে যে কেন তারা যে 30 থেকে 35% ভোট যদিও মুসলিমদের থেকে পাচ্ছে, স্টিল ওরা কিন্তু যে মুসলিমদেরকে খুব সামান্য কয়েকটা কনস্টিটিউয়েন্সিতেই এমএলএ বানাতে পারে অথবা নেতা বানাতে পারে। কেন? এটার কারণ অঙ্কটা কি? অঙ্কটা হলো 37টা এরকম, মানে 294 মধ্যে 37টা এরকম সিট আছে যেখানে কিনা যে মুসলিমরা 50%-এর ওপর। এবার এখানে অনায়াসে যে মুসলিম ক্যান্ডিডেটকে এমএলএ হিসেবে দেওয়া যায়। আচ্ছা, এবং সেখানেও যদি কিন্তু তারা যদি ভেঙে দেয়, সেখানে বিজেপি বেরোতে পারে যদি মুসলিমরা ভাগাভাগি করে। কিন্তু যাই হোক, আমি ধরে নিলাম মুসলিম ক্যান্ডিডেট তৃণমূল দিল। এবার 40-এর ওপর
কিন্তু 50-এর নিচে এরকম আছে 11টা থেকে 13টা। আমি ধরে নিলাম যে এখানেও হলো মুসলিম ক্যান্ডিডেট দিলে বেরিয়ে যাওয়ার চান্স আছে। এর মানে খুব বেশি হলে 40টা থেকে 50টা সিটে মুসলিমদের এমএলএ বানানো যায়। 60টা বড় জোর 60টা, বেশি তো নয়। এর বেশি কিন্তু বানানো যায় না, এবং সেই জন্যই কিন্তু যে 40টার মতো এমএলএ আমরা তৃণমূলে দেখেছিলাম যারা কিনা মুসলিম। 40-এর বেশি হয় না আসলে, 40-এর বেশি দেওয়াটাই রিস্কি বিজেপির কাছে। এমনকি যেখানে 45% মুসলিম সেখানেও মুসলিম ক্যান্ডিডেট তৃণমূল দিল, হিন্দু ক্যান্ডিডেট বিজেপি দিয়ে বলল যে ওটা তো মুসলিমদের দল, এবং পুরো মানে হিন্দুদের 55% যদি কিনা বিজেপির পেছনে কনসলিডেট করে, তখন কি হবে? যখন হবে তার মানে একটা মুসলিম 40-45% হয়েও সেটা বিজেপির হাতে চলে যাবে। সেটা হয়েছে বহু ক্ষেত্রে। এবার তো মুসলিমরা এই সহজ অঙ্কটাকে বুঝতে পারলো না, অঙ্কে হয়তো কাঁচা। ইনফ্যাক্ট মানে এন্টার যে গ্রাম বাংলাই অঙ্কে কাঁচা। যাই হোক, মানে শুধুমাত্র গ্রাম বাংলা না, বাঙালিরাই খুব অঙ্কে কাঁচা। আগের দিন আমি একটা ভিডিও করেছি। তো এছাড়াও 89খানা সিট আছে যেটা মোটামুটি মুসলিম প্রভাবিত, তার মানে 20 থেকে 40% ভোট কিনা হলো গিয়ে যে মুসলিমদের। সেখানে তো অবভিয়াসলি যে মুসলিম নেতা বানানোর কোনো প্রশ্নই ওঠে না, হলেই বিজেপি জিতবে। তাহলে মুসলিমদেরকে 40টার বাইরে নেতা বানাবার জায়গা আছে কোথায়? কোথাও নেই। না না, যে 40 জন্য বানালো তারাও কি আদৌ মুসলিম সমাজের জন্য কোনো কাজ করেছে কি? নাই করলো। আমি বলছি ওটা কাজ করাটা তো মুসলিম যারা নেতা হতে চাইছে লক্ষ্য না। যারা সংসদীয় গণতন্ত্রের নেতা হতে চায় তারা মূলত লুটতে চায়, আর কিছু চায় না। তারা যদি কাজ করতে চাইতো তাহলে তারা হয় ইসলামিক বিপ্লব, তাহলে হয়তো কমিউনিস্ট বিপ্লব, কিছু একটা করতো, ইরান অথবা চীনকে দেখে উদ্বুদ্ধ হতো। হ্যাঁ, তাহলে তো ওগুলোর ইচ্ছা নেই, ইচ্ছাটা হলো যে লুটের ইচ্ছা। তো যাই হোক, এবারে এবং আরেকটা হলো যে আপট দেখাবার ইচ্ছা, অন্যের কথা শুনলে নিজেকে খারাপ ভাবার প্রবণতা, নিজেকে হীনমন্যতায় ভোগা। তো এই জায়গা থেকেও কিন্তু মুসলিমরা ব্লান্ডার করে ফেলেছে। তারা 89টার মতো